গপু! এই রে, নিঘাতে ভাড়া চাইতে এসেছে। গপু! গপু! এ কি, এই অবেলায় শুয়ে আছো কেন? জ্বর এসেছে, জ্বর। তা আপনি আমারে খোঁজ করছিলেন কেন মেসো মশাই? আমার তো তোমার কাছে আউনের একখানি কারণ গপু। আমার বাড়ি ভাড়া, কয় মাসের ভাড়া বাকি খেয়াল আছে? আপনি তো নিজের চোখেই আমার অবস্থা দেখছেন। একা মানুষ আমি, এই জ্বরের মুখে দুটো খাবারে তুলে দেওয়ারও কেউ নেই, আর আপনি আমার কাছে ভাড়া চাইছেন। উফ, কি নির্দয় পাষাণের হৃদয় আপনার মেসো মশাই। হাও কইছে তোমার আর যাত্রা পালার বিবেকের রোল প্লে করতে হইব না। এই তো কাল রাত্রিরেও তোমার সাঙ্গা দেখলাম, উপর থেকে কুলকুচি কইটা আমার মাথায় ফেলাইলা। আর এই এক রাতের মধ্যে হইলটা কি? কেন মেসো মশাই, এক রাতে কি জ্বর আসতে পারে না? কেন পারবো না? অবশ্যই পারে, কিন্তু তা কইয়া আমি যতবারই তোমার কাছে ভাড়া চাইতে আসি ততবারই তোমার জ্বর হয়। এইটা জ্বর নাকি বাচ্চার হাতের মোয়া? আপনি কি আমাকে অবিশ্বাস করছেন মেসো মশাই? বিশ্বাস না হলে আমার গায়ে হাত দিয়ে দেখুন। মিশা কথা তো কয় নাই পোলাডা, জ্বর তো আছে। কি এবারে বিশ্বাস হলো নাকি এখনো বিশ্বাস হয়নি? নাকি এবারে অসুস্থ মানুষটার থেকেই বাড়ি ভাড়া আদায় করবেন মেসো মশাই? আরে আরে, করো কি করো কি? উইঠা বইলা কেন শুইয়া পড়ো? এমনিতেই এতগুলা মাসের ভাড়া বাকি, এরপর যদি আবার ডাক্তারের খরচটাও ঢোকে তাইলে তো সোনায় সোহাগা। না না, তুমি শুইয়া থাকো। এইটা কেমন কথা? ভাড়া চাইলেই জ্বর আসে? কি হয়েছে গো বাবা? কি কইতাছো বিড়বিড় কইরা? আরে গোপুর কি হইছে রে? শরীর ঠিকঠাক আছে তো? হ, ঠিকই তো আছে। আমি তো সকালবেলায় গেছিলাম। তখন কি ওর গায়ে জ্বর আসছিল? জ্বর? কই না তো, দিব্যি তো ভালো মানুষের মতো কথা কইলো। আর দেখ, আমি যেই বাড়ি ভাড়া চাইতে গেছি অমনি জ্বর, আর শুধু আইসখানা যেই দিনই যাই এই দিনই জ্বর আসে। এইটা আবার কি কথা? আমিও তো কিছু বুঝতে পারতাছি না। এইভাবে একটা অসুস্থ পোলারে ফেলাইয়া রাখুন যায়? আমার মনে হয় ওরে একটা ভালো জ্যোতিষ দেখানো উচিত। ঠিক আছে বাবা, বিকালবেলায় গেলে কমুনে। কি জানি বাড়ি ভাড়ার ভয়ে জ্বর ভাড়া কইরা আনছে কিনা। যাই বলো গোপুদা, ব্যাপারটা কিন্তু মোটেই সুবিধার ঠেকছে না। তুমি বরং একটা ভালো দেখে ডাক্তার দেখিয়ে নাও, যদি ডেঙ্গি টেঙ্গি হয়ে থাকে। রে, এটা তাদের গপুদ্দা রে। এসব ডেঙ্গির টেঙ্গির এত ক্ষমতা নেই যে তাদের গপুদ্দাকে লেঙ্গি মারবে। হ হ, ওইসব ডাক্তার ফাক্তারে কাম হইব না। বাবাই কইছে এইসব ভাড়া করা জ্বরের লাইগা চাই ভালো একখান জ্যোতিষ। রে গদাই রে, তোর বাবা এতদিনে একটা কাজের কথা বলেছেন। সত্যি এই জ্যোতিষ না থাকলে আমার প্রাণটা তো এতদিনে তোর বাবার টাকাদার চাপে ফুস করে বেরিয়েই যেত। আরে সে অনেকদিন আগের কথা, তখন সময় একটু খারাপ যাচ্ছিল। তা সবার কথা শুনে পৌঁছলাম নামি এক সাধু বাবার কাছে, বগলাচরণ বাবা। বিশাল তার নাম ডাক। তা বাবার কাছে যেতেই বাবা একটা আশ্চর্য ওষুধ দিলেন। ওষুধ? কিসের ওষুধ? রোগ বাঁধাবার ওষুধ। বাবা বললেন, গপ্পু, রোগ কমানোর ওষুধ বাজারে অনেক পাবি, কিন্তু প্রয়োজন মতো রোগ বাঁধাবার ওষুধ আর কোথাও পাবি না কো। ধুর, যত সব বুঝলু কি, এরকম আবার হয় নাকি? তাই নাকি? তাহলে এই গল্পের রাজার এমনটা হয়েছিল কেন শুনি? কি হয়েছিল? তাহলে শোন। ছি মন্ত্রী, ছি ছি, এত বড় প্রতারণা তুমি করলে আমার সাথে, তাও সামান্য কিছু অর্থের লোভে। এই কথা আপনি কেন বলছেন মহারাজ? এতে এত অবাক হচ্ছে কেন মন্ত্রী? রাজকোষ শূন্য করার ষড়যন্ত্রে তুমি ছিলে না বলতে চাও? না, মানে আসলে তুমি সত্য গোপন করতে চাইছো? এর কোনো উত্তর আছে তোমার কাছে? তবুও আমি সবার সামনে তোমাকে কিছু বলিনি, তোমাকে আমি ছোট করিনি, কিন্তু তোমাকে কোনো দণ্ড না দিলে নগরের জনগণের প্রতি অবিচার করা হয়। মহারাজ, আপনি মহানুভব। আমি দোষ স্বীকার করছি মহারাজ।
যা শাস্তি দেবেন মাথা পেতে নেব। আমি কাল থেকে তোমার মুখ দেখতে চাই না। এটাই তোমার শাস্তি। এখন তুমি এখান থেকে যাও। মহারাজ, আমি যা বলার বলেছি, আর কোনো কথা নয়। সমস্ত নগরের মঙ্গলের জন্য, প্রজাদের মঙ্গলের জন্য শ্রী বরুণ চন্দ্রকে আমি মন্ত্রী রূপে নিযুক্ত করলাম। সাধু সাধু সাধু। বরুণ চন্দ্র তাঁর কর্তব্য মর্যাদার সাথে পালন করবেন, আমি এই আশা করব। আমি আপনার বিশ্বাসের অমর্যাদা করব না মহারাজ। সাধু সাধু সাধু। মহারাজ, এত চিন্তিত দেখাচ্ছে কেন আজ আপনাকে? ঠিকই, আমি খুবই চিন্তিত মন্ত্রী। আগে মহারাজ, আপনার চিন্তার কারণটা বলা যাবে? এই যোগী বাবা আমার চিন্তার কারণ। কেন মহারাজ, রাজ্যে তো অনেক সাধু সন্ন্যাসী আসেন, তখন তো এত চিন্তা করেন না। কিন্তু এই যোগী বাবা অন্যদের মতো নয়, শুধুই জপ তপ করেন না। তবে কি করেন? আপনার কি কিছু সন্দেহ হচ্ছে মহারাজ? এই যোগী বাবা নানা রকম ভেলকি দেখিয়ে প্রজাদের বশ করে নিচ্ছেন, এই জন্যই আমি চিন্তা করছি। ওখানে কি একবার আমি যাব? না, আমি একা যাব, তুমি না। সে কি মহারাজ, আপনি? হ্যাঁ, তবে আমি ছদ্মবেশে যাব। মন্ত্রী, আমাকে চেনা যাচ্ছে কি? একেবারেই না। আপনাকে দেখে কে বলবে আপনি ত্রিকুট নগরের রাজা? ভোর হবার আগেই আমি ফিরে আসব, তুমি কোনো চিন্তা করো না। মহারাজ, খুব সাবধান। যে লোককে মন্ত্র দিয়ে বশ করে সে কিন্তু বিপজ্জনক লোক, আর সে স্থানও নিরাপদ নয়। সে আর বলতে, আমি সাবধানেই যাব। ওই তো কুটির, আমাকে ভিতরের ঘটনা দেখতে হবে। আশ্চর্য, আমি কি ঠিক দেখছি? বীরেশ এখানে? মৃতদেহটা কার? বীরেশ এখানে সব কি করছে? এরা কোনো ষড়যন্ত্র করছে না তো? পুরো ব্যাপারটা আমাকে তো জানতেই হচ্ছে। চুপ করে থাকিস নে বাবা, চুপ করে থাকিস নে। কথা বল বাছা, কথা বল। এ কি নৃশংসতা! মৃত মানুষের মুখ দিয়ে কথা বলানো! ওরে বাছা আমার, কথা বল। তুই যে আমার বুকের কলজে রে। আরো আরো ভক্তি ভরে মাকে ডাকো, নইলে এত দিনের সব চেষ্টা, সব পরিশ্রম, সব বৃথা হয়ে যাবে। না না, কিছুতেই বৃথা হতে পারে না। এই রাজা যে অপমান আমাকে করেছে তার বদলা আমাকে নিতেই হবে। মা, মা গো, আমার একমাত্র ছেলেকে তোমার কাছে আমি বলি দিয়েছি। মা, আমার মনোবাঞ্ছা পূর্ণ করো মা, মনোবাঞ্ছা পূর্ণ করো। বীরেশ নিজের পুত্রকে বলি দিয়েছে? একবারটি মুখ খোল বাছা আমার, একবারটি, শুধু শুধু একটি বারের জন্য। এত অধৈর্য হয়েও না, আরো একাগ্র চিত্তে মাকে ডাকো। আর যে শান্ত থাকতে পারছি না। অপমানের জ্বালা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। নিজের হাতে নিজের ছেলেকে মারতেও পিছপা হইনি আমি। মা আরো চান, আরো। শান্ত হও, শান্ত হও, আর বলি নয়। বিশ্বাস রাখো,
এত সহজে ভেঙে পড়লে এসব কাজ হয় না। ধৈর্য ধরে মৃতদেহের মুখে কথা ফোটাতে হবে। সফল হতে পারলেই এই মৃতদেহকে হাতিয়ার করে সব ইচ্ছে তোমার পূর্ণ হবে। সোনা মানিক আমার, সোনা মানিক, কথা বল বাবা, কথা বল, কথা বল, কথা বল বাবা। আমার মন বলছে বাইরের কেউ এখানে এসেছে, তার উপস্থিতি আমি যোগ বলে টের পাচ্ছি। নিশ্চয়ই সে গোপনে আমাদের রহস্য জানার চেষ্টা করছে। মা, মা, তুই কি এজন্যই কথা বলছিস না? না, না মা, এ আমি হতে দিতে পারি না, কিছুতেই না। কিন্তু কে এসেছে? কে সে? এটা কি করে সম্ভব বাবা?